প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কোভিডের এই ক্রান্তিকালে বাসায় তোমরা সবাই সুস্থভাবে নিয়মিত লেখাপড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছ, আমি আশাই করি। তো আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে জীববিজ্ঞানের একটা টপিকস নিয়ে আলোচনা করব। তা আমার আজকের আলোচ্য বিষয় হবে রেচনতন্ত্র। সপ্তম অধ্যায় রেচনতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি, আর সেই খাদ্য পরিপাক হওয়ার পর সেই খাবারটা শোষিত হয়ে শক্তি উৎপাদনের কাজে ব্যয়িত হয়। তার মানে আমাদের দেহের ভিতরে সবসময় একটা ভাঙা গড়ার কাজ চলে, যে ভাঙা গড়ার কাজটাকে বলা হয় বিপাক। আর এই ভাঙা গড়ার কাজ চলতে গিয়ে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলিকে বলা হয় রেচন দ্রব্য। তো আমাদের আজকের আলোচ্য বিষয় রেচনতন্ত্র। রেচনতন্ত্র সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে রেচনটা কি। রেচন বিষয়টা সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। হোয়াট ইজ এক্সক্রিটরি সিস্টেম, তার আগে আমাদের জানতে হবে রেচন জিনিসটা কি। তারপরে আমরা রেচন কিভাবে হয়, কয় উপায়ে হয়, সে বিষয়গুলি সম্বন্ধে আমরা জানব। তো আমরা প্রথমে জানি রেচনটা কি। তো আমি আগেই বলেছি আমাদের দেহের ভিতরে সবসময় এটা ভাঙা গড়ার কাজ চলে। এই ভাঙা গড়াটাকেই বলা হয় বিপাক। আর এই বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিয়মিত দেহ থেকে নিষ্কাশিত হয়, তাকেই রেচন বলে। আমি আবার বলছি, বিপাকের ফলে সৃষ্ট যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিয়মিত নিষ্কাশিত হয়, তাকে রেচন বলে। তো এটা আসলে একটা শারীরবৃত্তীয় কার্যকলাপ। প্রতিটি জীবদেহে, বিশেষ করে সব জীবদেহে এই বিপাকীয় কাজটি চলে। তো চলো আজকে আমরা আমাদের এই রেচন দ্রব্য বা রেচন এবং রেচনতন্ত্র সম্বন্ধে আমরা জেনে নেই। তো প্রথমে আমরা জানব যে রেচন দ্রব্য জিনিসটা কি। রেচন দ্রব্য মূলত হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। এই যে বর্জ্য পদার্থগুলি, এই বর্জ্য পদার্থগুলি হচ্ছে রেচন দ্রব্য। আর এই রেচন দ্রব্য আমাদের দেহের যে তন্ত্রের মাধ্যমে বের হয়ে যায়, তাকেই বলা হয় রেচনতন্ত্র। তো আমরা জানি যে কি কি উপায়ে আমাদের দেহ থেকে এই রেচন দ্রব্যটা বের হয়, এই বর্জ্য পদার্থগুলি বের হয়ে যায়। প্রথমত আসবো ত্বকের মাধ্যমে, ঘাম আকারে বর্জ্য পদার্থ বের হয়। তারপর ফুসফুসের মাধ্যমে আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। এরপরে আসো বৃক্কের মাধ্যমে আমাদের দেহ থেকে একটি বিরাট অংশের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, এবং আরও আছে বৃহদন্ত্রের মাধ্যমেও কিন্তু আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় বৃক্কের মাধ্যমে দেহ থেকে কিভাবে রেচন দ্রব্য নিষ্কাশিত হয়, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেই বৃক্ক জিনিসটা কি। বৃক্ক, যেটাকে আমরা একটু দেখে নেই বৃক্ক জিনিসটা কি। বৃক্ক, যেটা আমরা অনেকে কিডনি নামে চিনি, সেটাকে বাংলা বৃক্ক বলে। বৃক্ক আসলে একটি অঙ্গ, রেচন অঙ্গ। আমাদের প্রত্যেকেরই মানুষের দুটি বৃক্ক থাকে। তো বৃক্কগুলির অবস্থান আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের
উদর গহ্বর, এই জায়গাটাকে বলা হয় উদর গহ্বর। এই উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুই পার্শ্বে, উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের যে আমি জায়গাটা দেখালাম, এই জায়গায় মেরুদণ্ডের দুই পার্শ্বে বক্ষপিঞ্জরের একটু নিচে দুইটা বৃক্ক থাকে। আমি আবারও বলছি, একটু শুনে নাও। উদর গহ্বরের পিছনে এবং মেরুদণ্ডের দুই পার্শ্বে এই বক্ষ গহ্বরের একটু নিচে আমাদের দুইটি কিডনি থাকে। এই কিডনিগুলি দেখতে অনেকটা শিমের বীজের মতো। তোমরা দেখবে শিমের বীজ যেরকম দেখা যায়, এটাকে অনেকটা শিমের বীজের মতো দেখতে দেখা যায়। এবারে আমরা একটু সাধারণ জিনিস জেনে নেই যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির একটি কিডনি তোমার 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য হতে পারে, লম্বা হতে পারে। অর্থাৎ পূর্ণবয়স্ক ব্যক্তির কিডনিটা এক একটা কিডনি 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা দৈর্ঘ্য আর 5 থেকে 6 সেন্টিমিটার প্রস্থ হয়। আবার ওজনের কথা যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝবে যে ওজনটা নারী পুরুষ ভেদে একটু ভিন্ন হয়। পুরুষদের একটা কিডনি প্রায় তোমার 150 থেকে 170 গ্রাম ওজনের হয়, কিন্তু স্ত্রীলোকের কিডনিটার ওজনে একটু কম হয়, 130 থেকে 150 গ্রাম। তো একটা জিনিস আমরা এটি একটা বৃক্কের খুঁটিনাটি বিষয়টা আমরা একটু জানলাম। এখন আমরা বৃক্কটা যদি দেখি, দেখব বাইরের অংশটা উত্তল আর ভিতরের অংশটা হলো অবতল। কিডনিটার প্রতিটা কিডনির বাইরের অংশ উত্তল, উত্তল লেন্স তোমরা দেখেছো, উত্তল অংশ, আর এর ভিতরের অংশটা হলো অবতল। আর অবতল অংশে অনেকগুলি খাঁজ থাকে, এই খাঁজগুলিকে বলা হয় হাইলাস। এখন আমরা বৃক্কের গঠন নিয়ে আলোচনা করব। তো বৃক্কের গঠন আমরা আগেই বলেছি, বৃক্কটা দেখতে অনেকটা শিমের বীজের মতো। তো আমরা একটু চেষ্টা করি একটা বৃক্ক আঁকতে, কিভাবে আঁকা যায়। তোমরা সবাই আমার সাথে চেষ্টা করতে পারো। এই শিমের বীজ অনেকটা এরকম থাকে। তো আমরা খুব সহজে আঁকা যায়, কারণ বায়োলজির বিষয়টা হলো চিত্র আঁকতে হবে। প্রতিটা যে সকল প্রশ্নের চিত্র থাকে, সেই প্রশ্নগুলি চিত্রসহ উত্তর দিতে হবে। তো চিত্র আঁকার কৌশলটা জানা থাকলে এটা আঁকাটা খুব সহজ হয়। তো আমরা একটা বৃক্ক আঁকলাম, সহজেই আঁকা শুরু করা যায়। তো তোমরা যখন স্যার চিত্রটা অঙ্কন করেন অবশ্যই লক্ষ্য রাখবে কিভাবে শুরু করলেন এবং কিভাবে শেষ করলেন, সেই বিষয়টা একটু লক্ষ্য করলে তুমি সহজেই কিন্তু বায়োলজি চিত্রটা তুমি এঁকে ফেলতে পারবে। তো আমরা ভিতরে অংশটা আমরা বলেছি খাঁজ কাটা অংশ থাকে। এরপরে আমরা এখানে অনেকগুলি রক্তনালী মিলে পিরামিডের মতো কিছু অংশ তৈরি করে। আমরা দেখালাম চিত্রটা। তো এখানে একটা বৃক্কের চিত্র অঙ্কন করা হলো।
তো দেখো এই বৃক্কটা অর্থাৎ মানুষের প্রতিটি বৃক্ক এক ধরনের তন্তুময় আবরণ দ্বারা আবৃত থাকে, যে আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। আমি আবারও বলছি, প্রতিটি বৃক্ক এক ধরনের তন্তুময় আবরণ দ্বারা আবৃত থাকে। এই যে আবরণটা, এই আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। এখন আমরা দেখি এই টোটালি আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, অর্থাৎ বৃক্কের রেনাল ক্যাপসুল সংলগ্ন বাইরের দিকে যে আবরণটা থাকে, সে আবরণটাকে বলা হয় কর্টেক্স। রেনাল ক্যাপসুল সংলগ্ন বাইরের যে আবরণ, সেই আবরণটাকে বলে, অর্থাৎ এই টোটাল আবরণটাকে বলা হয়, এখানে একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে যেটাকে রেনাল ক্যাপসুল বলে। আর রেনাল ক্যাপসুলের সংলগ্ন এই আবরণটার নাম কর্টেক্স। আর এই ভিতরের এই আবরণটাকে বলা হয় মেডোলা। তো মূলত বৃক্কীয় আবরণ দুইটা থাকে, কর্টেক্স এবং মেডোলা। বৃক্কের যে আবরণটা রেনাল ক্যাপসুলের সংলগ্ন থাকে, অর্থাৎ একেবারে বাইরের দিকে থাকে, সেটাকে বলা হয় কর্টেক্স, এবং যে আবরণটা ভিতরের দিকে থাকে সেটাকে বলা হয় মেডোলা। মেডোলা। তো এবারে আমরা একটা একটা করে জিনিস আমরা দেখব, বৃক্কের ভিতরে আর কি কি জিনিস দেখা যায় সেটা আমরা একটু দেখব। তো প্রথমে 1 নম্বরে আমরা দেখি রেনাল পিরামিড। রেনাল পিরামিড। তো রেনাল পিরামিড হলো প্রতিটি বৃক্কের ভিতরের দিকে দেখা যায় যে রক্তবাহী নালিকাগুলি মিলিতভাবে একটি অংশ গঠন করে, অর্থাৎ যে এই অংশটাকে বলা হয় রেনাল পিরামিড। অর্থাৎ বৃক্কের ভিতরে রক্তবাহিকা অর্থাৎ রক্তনালিকাগুলি মিলিতভাবে একটা পিরামিড আকৃতি কাঠামো গঠন করে, এটাকে রেনাল পিরামিড বলে। রেনাল পিরামিডের অগ্রভাগটাকে বলা হয় প্যাপিলা। প্রতিটা রেনাল পিরামিডের অগ্রভাগে প্যাপিলা থাকে। এরপরে আসো 2 নম্বরে আমরা দেখব প্যালভিস। 2 প্যালভিস। তাহলে আমরা প্যালভিসটাকে এটাকে চিহ্নিত করি। প্যালভিস। তো প্যালভিসটা অনেকটা আসলে ফানেলের মতো। প্যালভিস অনেকটা ফানেলের মতো। তোমরা লক্ষ্য করে দেখো, এটার নাম ইউরেটার। তো ইউরেটারটা কিন্তু বৃক্কের একটি নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয়েছে। সেই জায়গাটা এই যে খোলা জায়গাটা, এই জায়গাটা থেকে ইউরেটার উৎপন্ন হয়েছে। অর্থাৎ ইউরেটার যে জায়গা থেকে উৎপন্ন হয় সেই জায়গাটা অনেকটা ফানেল আকৃতির। আর এই ফানেল আকৃতির জায়গাটাকে বলা হয় প্যালভিস। প্যালভিস থেকে ইউরেটার উৎপন্ন হয়। পরবর্তীতে আসি, আমরা দেখি ইউনিফেরাস নালিকা। ইউনিফেরাস নালিকা। ইউনিফেরাস নালিকা এটা আসলে একটি বিশেষ ধরনের নালিকা প্রতিটি বৃক্কের ভিতরে থাকে। এই নালিকাগুলিকে বলা হয় ইউনিফেরাস নালিকা। প্রত্যেকটা বৃক্ক কিন্তু অসংখ্য এই ধরনের ইউনিফেরাস নালিকা থাকে। এই ইউনিফেরাস নালিকায় আবার 2টা অংশে বিভক্ত। এটা হলো নেফ্রন আর এটা হলো সংগ্রাহক নালিকা। তো নেফ্রন সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। নেফ্রন আসলে বৃক্কের গঠন এবং কার্যকরী একক।
মূলত মূল কাজটি এই নেফ্রনই করে থাকে। নেফ্রনটা ইউনিফেরাস নালিকারই একটি অংশ। তো আমরা ইউনিফেরাস নালিকা সম্বন্ধে জানলাম। বৃক্কের শেষ অংশটা আমরা দেখতে পাইলাম 4 ইউরেটার। ইউরেটার, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো আমার চিত্রটার দিকে। এটা হলো প্যালভিস। এই প্যালভিস থেকে একটি নালিকা উৎপন্ন হয়েছে। এই নালিকাটি শেষ জায়গাটুকু আমরা চিত্রে দেখাতে পারি নাই, এটি সমাপ্ত হয়েছে কিন্তু মূত্রথলিতে। তাহলে আমরা বলতে পারি প্যালভিস থেকে উৎপন্ন হয়ে মূত্রথলি পর্যন্ত বিস্তৃত নালিকাকেই বলা হয় ইউরেটার। আবার আমি বলছি প্যালভিস থেকে উৎপন্ন হয়ে, আমরা যদি এভাবে দেখাই, এখানে মূত্রথলি থাকে। এই মূত্রথলি পর্যন্ত অর্থাৎ 2টি বৃক্ক থেকে 2টি ইউরেটার বৃক্কের প্যালভিস থেকে উৎপন্ন হয় এবং মূত্রনালীতে এসে শেষ হয়, মূত্রথলিতে এসে শেষ হয়। এই নালীটার নামই হলো ইউরেটার। মূলত এটি হলো বৃক্কের গঠন। আমি আবার একটু তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। মানুষের উদরগহ্বরের পিছনে দুইটা বৃক্ক থাকে মেরুদণ্ডের দুই পাশে। বৃক্কগুলি দেখতে অনেকটা শিমের বীজের মতো হয়। আর এর গঠন আলোচনা করতে গেলে, বৃক্কের গঠন আলোচনা যদি আমরা করি, প্রথমে বাইরে থেকে আমরা শুরু করব। প্রতিটি বৃক্কের বাইরে একটা তন্তুময় আবরণ থাকে। যে তন্তুময় আবরণটাকে আমরা বলেছিলাম যে তন্তুময় আবরণ দ্বারা আবৃত থাকে, এটাকে রেনাল ক্যাপসুল আমরা বলেছিলাম। আর তার বৃক্কটা দুইটা, মূলত তার বাইরের আবরণটা, রেনাল ক্যাপসুলের ভিতরে 2টা অংশ থাকে। রেনাল ক্যাপসুল সংলগ্ন অংশটাকে বলেছিলাম আমরা কর্টেক্স, আর ভিতরের অংশটাকে আমরা বলেছিলাম মেডুলা। তো বৃক্কের গঠন আলোচনা করতে গিয়ে আমরা আরেকটা অংশ পেয়েছি, সেটা হলো প্যালভিস। অর্থাৎ বৃক্কের ভিতরে একটা জায়গা থাকে, যে জায়গাটা থেকে ইউরেটার উৎপন্ন হয়, এটাকে বলা হয় প্যালভিস। এবং তোমাদেরকে এটাও বলেছিলাম আমি, এই প্যালভিসটা অনেকটা ফানেলের আকৃতি। তো তারপরে আমরা বলেছিলাম ইউনিফেরাস নালিকা। ইউনিফেরাস নালিকাটা মূলত প্রতিটা বৃক্কের ভিতরে একটি বিশেষ ধরনের কতগুলি নালিকা দেখা যায়, এগুলি ইউনিফেরাস নালিকা। এটা 2টা অংশে বিভক্ত, নেফ্রন এবং সংগ্রাহক নালিকা। এবং সবশেষে আমরা দেখলাম যে বৃক্কের প্যালভিস থেকে মূত্রথলি পর্যন্ত বিস্তৃত একটি নালিকা থাকে, এটার নাম হলো ইউরেটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃক্কের গঠনটা চিত্রসহ দেখলাম এবং এর অংশগুলির সাথে আমরা পরিচিত হলাম। তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, এই যে 2টা বৃক্ক আমাদের দেহে আছে, এই বৃক্কগুলি আমাদের কি কাজ করে, সেটা সম্বন্ধে তোমাদের অনেকেরই এটা আগ্রহ জাগতে পারে। তা আসো আমরা এবারে জানব বৃক্কের কাজ নিয়ে। বৃক্কের কাজ। বিপাকের পর যখন বর্জ্য পদার্থ তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলি আমাদের দেহের জন্য ক্ষতিকারক। তো যত দ্রুত সম্ভব সেই বর্জ্য পদার্থগুলি দেহ থেকে অপসারণের প্রয়োজন হয়। তো কিডনি আমাদের দেহ থেকে সবগুলি বর্জ্য পদার্থ কিন্তু অপসারণ করতে পারে না। তো সে কিছু বর্জ্য পদার্থ অপসারণ করে, আর কিছু শারীরবৃত্তীয় কার্যকলাপ সে কন্ট্রোল করে। আসো জেনে নেই বৃক্ক আমাদের কি কাজ করে।
এক নাম্বার আমরা দেখব রেচন দ্রব্য অপসারণ। রেচন দ্রব্য অপসারণ, হ্যাঁ আমি আগেই বলেছি। এখন আমাদের রেচন দ্রব্য জিনিসটা কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ বিপাকের ফলে উৎপন্ন হয়, সেই বর্জ্য পদার্থগুলিকে বলা হয় রেচন দ্রব্য। তো কিডনি এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলিকে আমাদের দেহ থেকে নিষ্কাশনের ব্যবস্থা করে। 2 নাম্বার, তোমরা জানো যে আমাদের দেহের ভিতরে অম্ল এবং ক্ষার থাকে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। সেই পরিমাণটা যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু এর ভারসাম্য নষ্ট হয়ে যায়। তো বৃক্ক এই কাজটা করে আমাদের দেহের ভিতরে। 2 নম্বর কাজ বৃক্কের আসে তাহলে অম্ল এক নম্বর রেচন দ্রব্য অপসারণ, 2 অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা। অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা, দেহের ভিতরে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। কোনো একটির পরিমাণ যেমন বাড়তে পারে না, তেমনি এটা কমে যেতেও পারে না। তো বৃক্ক আমাদের দেহে আরও কাজ করে। 3 নাম্বার, আমরা জানি পানির অপর নাম জীবন। বেঁচে থাকার জন্য এই পানিটা আসলে অনেক প্রয়োজন, কিন্তু তারপরেও এই পানি কম বেশি হলে আমাদের দেহে সমস্যা হতে পারে। তো বৃক্ক কিন্তু এই আমাদের দেহের ভিতরে পানির ভারসাম্যটাও রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ বৃক্কের এখন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখব। আমরা জানি রক্ত নালীর ভিতর দিয়ে চলাচলের সময় প্রাচীর গাত্রে এক ধরনের চাপ প্রয়োগ করে, যেটাকে বলা হয় রক্তচাপ। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা ভুল করি। সেই ভুলটা হলো প্রেশার বাড়লে আমরা মনে করি এটা হার্টের কোনো প্রবলেম, কিন্তু তোমরা জেনে রাখো বৃক্কের কার্যকারিতার জন্যও কিন্তু রক্তচাপের ভারসাম্য নষ্ট হতে পারে। তো বৃক্ক আমাদের দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটা গুরুত্বপূর্ণ কাজ। এই প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, এই বিষয়গুলি তারা কন্ট্রোল করে এবং নিয়ন্ত্রণ করে। লবণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, উপাদান আমাদের খাদ্য উপাদানগুলির মধ্যে, কিন্তু তোমরা জানো যে এই লবণটা আমাদের দেহে খুব অল্প পরিমাণেই লাগে। তো এই লবণ যাতে পরিমাণে কম বেশি না হয়, তার জন্য কিন্তু বৃক্ক আরেকটা কাজ করে। বৃক্ক দেহের ভিতরে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। 5, লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কাজ সম্বন্ধে আমরা জানব। তোমরা জানো যে আমাদের রক্তে 3 ধরনের কণিকা আছে। লোহিত রক্তকণিকা, যেটাকে রেড ব্লাড সেল বলে, RBC, এবং শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, আর এটা আছে প্লেটলেট, এবং যেটাকে বলা হয় অনুচক্রিকা। এই কণিকাগুলি এক এক জায়গা থেকে আমাদের দেহের কোনোটা অস্থিমজ্জা, যকৃৎ, প্লীহা থেকে উৎপন্ন হয়। তবে এই 3 ধরনের কণিকার মধ্যে রেড ব্লাড সেল যেটা, অর্থাৎ
লোহিত রক্তকণিকা, এই কণিকাগুলি কিছু লোহিত রক্তকণিকা কিডনি থেকে উৎপন্ন হয় এবং ভিটামিন ডি, যেটা আমরা সূর্যের আলো থেকেও পেতে পারি, এবং সেইটাকে কাজে লাগিয়ে আমাদের কিডনি ভিটামিন ডি তৈরিতে এবং আরবিসি তৈরিতে কাজ করে। তো আমরা যে বিষয়টা এখন আলোচনা করলাম বৃক্কের কাজ, এখন তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্ন। হয়তো দেখা গেল এই চিত্রটা দেয়া থাকলো, প্রশ্নে আসলো চিত্রে উল্লেখিত অঙ্গটি যদি বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। তো এরকম যদি একটা প্রশ্ন আসে, তো সেই প্রশ্নটার উত্তরটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের এই বিষয়গুলির সাহায্য নিতে হবে। তাহলে কি আসবে? রেচন দ্রব্য অপসারণ হবে না। যাদের কিডনি নষ্ট হয়ে যায় তাদের কিন্তু হয় ডায়ালাইসিস করতে হয়, নয়তো কৃত্রিম উপায়ে কিডনি ট্রান্সপ্লান্ট যেটাকে করতে হয়, সংযোজন করতে হয়। তো একজন মানুষের কিডনি যদি বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমাদের এই যে 6টা কাজের কথা আমি উল্লেখ করলাম, এই 6টি কাজ কি হবে? বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে সেই 6টা কাজ যখন বন্ধ হয়ে যাবে, বর্জ্য পদার্থ অপসারণ যখন বন্ধ হয়ে যাবে, সেটা যদি সেই কাজগুলি যদি চালু না করা যায় তাহলে মৃত্যু হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেহের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানলাম, সেটা রেচনতন্ত্র কীভাবে অপসারিত হয় সেই বিষয়টাও আমরা জানলাম। তো এই রেচনতন্ত্রের প্রধান অঙ্গটির নাম কিন্তু বৃক্ক, এবং এই বৃক্কের গঠন আমরা চিত্রসহ দেখলাম এবং বৃক্কের কাজগুলি সম্বন্ধেও আমরা অবগত হলাম। তো বৃক্কের গঠন পড়তে গিয়ে আমরা পাইছিলাম ইউনিফেরাস নালিকা, অর্থাৎ বৃক্কের ভিতরে বিশেষ ধরনের কিছু নালিকা থাকে, যে নালিকাগুলিকে ইউনিফেরাস নালিকা বলে। এবং তোমাদেরকে আমি বলেছি যে ইউনিফেরাস নালিকাটাও 2টা অংশে বিভক্ত থাকে, নেফ্রন এবং সংগ্রাহক নালিকা। তোমাদের এই চ্যাপ্টারে পরের অংশই আছে নেফ্রন। তো নেফ্রনটাও কিন্তু চিত্রসহ তোমাদের এটা নেফ্রনের গঠন জানতে হবে। বৃক্কের গঠন ও কার্যকরী একক কিন্তু নেফ্রন। যেমন আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠন কার্যকরী একক নিউরন, আর বৃক্কের গঠন কার্যকরী একক নেফ্রন। এটি গুরুত্বপূর্ণ বিষয়। নেফ্রনটি এইটার গঠন তুমি চিত্র সহ তোমরা এটা পড়বে। নেফ্রনের কাজগুলি সম্বন্ধে তোমরা ভালোভাবে পড়বে। এরপরে আসছে যে কারো যদি এই কিডনি কোনো কারণে বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই কাজগুলি বন্ধ রাখা যাবে না, এই কাজগুলি চালাতে হবে। আর এই কাজগুলি চালানোর জন্য আমাদেরকে হয় ডায়ালাইসিস করতে হবে, না হয় কৃত্রিম কিডনি সংযোজন করতে হবে। তো তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা বিষয় আছে, সে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিসও কিন্তু প্রক্রিয়াটি এবং সেটা চিত্রসহ তোমাদের এই বইয়ে দেওয়া আছে। ডায়ালাইসিস তো কোনো কারণে যদি কারো কিডনি বিকল হয়ে যায়, কৃত্রিম উপায়ে রেচন দ্রব্য অপসারণের যে পদ্ধতি সেটা ডায়ালাইসিস। এই ডায়ালাইসিসটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। তো মোটামুটি এই বিষয়গুলি, এই রেচনতন্ত্রের যে অংশ আছে এই অংশ একটু ভালো করে ধারণা যদি নিতে পারো তাহলে রেচনতন্ত্রে মোটামুটি রেচনতন্ত্র থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন যদি আসে তোমরা লিখতে পারবে। অর্থাৎ মূল বিষয়টা আমাদের জানা থাকতে হবে, বৃক্কের গঠন, নেফ্রন
ডায়ালাইসিস, বৃক্ক প্রতিস্থাপন। সবশেষে আমি বলবো যে এই রেচনতন্ত্রের আমাদেরকে নিয়মিত যত্ন নিতে হবে। রেচনতন্ত্র অর্থাৎ তোমাদের প্রশ্নে এমন থাকতে পারে যে উল্লেখিত তন্ত্রটির তুমি কিভাবে যত্ন নিবে, অর্থাৎ কিডনি ভালো রাখার জন্য, আমাদের রেচনতন্ত্রকে ভালো রাখার জন্য আমাদের যা যা করণীয় সেই বিষয়গুলি আমাদের এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ পরিমিত মাত্রায় পানি পান করতে হবে। তাছাড়া দেখা যায় যে যথাসম্ভব ব্যথানাশক ঔষধ কম খেতে হবে এবং কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত যেটাকে বলে সুষম খাবার এগুলি খেতে হবে। এই বিষয়গুলি হলো তুমি রেচনতন্ত্রের যত্নের জন্য যা করণীয় তোমরা এগুলি বিষয়গুলি পড়ে নেবে। মোটামুটি আমাদের এই রেচনতন্ত্রের সংক্ষিপ্ত আলোচনায় এই রেচনতন্ত্রের উপরে যে বিষয়গুলি আসছে তোমরা ক্লাসে একটু বাসায় একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলি পড়ে নেবে। তোমার এই চ্যাপ্টারে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই চ্যাপ্টারে যদি এই বিষয়গুলি সম্বন্ধে ধারণা থাকে তাহলে আমি আশা করি তোমরা এর উপরে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যেভাবে পড়ানো হয়েছে এখন সৃজনশীল প্রশ্নটা কিন্তু ঠিক সেইভাবে আসবে না। যেমন আমি এখানে সরাসরি লিখে ফেলাইছি যে বৃক্কের গঠন আমি আলোচনা করেছি। তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলে যে ইউরিক অ্যাসিড নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অপসারণকারী প্রধান অঙ্গটির গঠন আলোচনা করো, সেখানে কিন্তু আসলে এটাই আসে, এই অঙ্গটি আসে। তো ঠিক এমনিভাবে দেখা যাবে যে কোনো প্রশ্নই তোমার এই সৃজনশীল প্রশ্নে যে উদ্ধৃতি থাকবে সেই উদ্ধৃতিতে এই বিষয়টাকে অন্যভাবে আলোচনা করা হবে, কিন্তু মূল জিনিস কিন্তু এটা। তোমার যদি এই বিষয়টা জানা থাকে তাহলে তুমি পারবে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নেফ্রনের যদি সুযোগ হয় নেফ্রনের গঠন এবং ডায়ালাইসিস এই দুইটারও কিন্তু চিত্রসহ আলোচনা করতে হবে। পরবর্তীতে আমরা আলোচনা করে নিব। তো আমি আবারও সবার প্রতি এই কথাটাই বলবো যে আমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু হয় নাই, তো এখন সামনে আছে বার্ষিক পরীক্ষা। তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এখন ফলো করবে। বার্ষিক পরীক্ষার যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারগুলি তোমরা পড়বে। যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, আমার নাম্বার আছে, আমাদের যে বায়োলজির স্যার আছেন আরিফ এবং তোমাদের শান্তা ম্যাডাম, তাদের কাছে ফোন করে বুঝে নেবে। এবং অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রেও কিন্তু একই বিষয় প্রযোজ্য। তোমরা বিষয়গুলি আমাদের বিষয় শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। আর নবম শ্রেণীর শিক্ষার্থী, যেহেতু আজকে এই ক্লাসটা নবম শ্রেণীর, আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। যারা এখন পর্যন্ত তথ্য ফর্ম জমা দেও নাই এবং ছবি ওটাও নাই, তারা অবশ্যই দ্রুত এসে তথ্য ফর্ম জমা দিবে এবং ওই নির্ধারিত যে স্টুডিওতে ছবি তোলা হয় সেখানে ছবিটা উঠায় যাবে। কারণ আগামী মাসের 23 তারিখ পর্যন্ত লেট ফি ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে, এরপরে কিন্তু লেট ফি সহ করতে হবে। আমি আশা করব এরই মধ্যে তোমরা তোমাদের তথ্য ফর্ম জমা দিয়ে যাবে এবং তোমাদের ক্লাস টিচারগণ তোমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন এবং যারা দূরে আসো তাদেরও কিন্তু এই সময়ের মধ্যে এসে তথ্য ফর্ম জমা দিতে হবে এবং ছবি তুলে যেতে হবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই
আবারও বলবো, এই কোভিডের এই সময়টাতে তোমরা সবাই বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে এবং ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। সজল, ফিনিশ। হ্যাঁ ফিনিশ। এটা কই গেল? এটা এলো। হ্যাঁ।